পৃথিবীতে আমরা যে যেমন কাজ করি না কেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আমাদের লাইফের সব রকম জটিলতা দূর করা সম্ভব। আজকের গল্পে আমরা তারই একটা উদাহরণ দেখতে পাব। একজন সাধারণ ব্যাংকের কর্মচারী কিভাবে শত শত কোটি টাকার মালিক হয়ে উঠেছিল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি লাকি ভাস্কর, যা ইতিমধ্যেই গুগলের টপ সার্চ মুভির তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভির শুরুতে গল্পের প্রধান চরিত্র ভাস্করকে দেখানো হয়। ভাস্কর তার পরিবারের সাথে মুম্বাইয়ে থাকে। তাকে কোনো কারণে সিবিআই থেকে কিছু লোক ইনভেস্টিগেশন করার জন্য একটা ব্যাংকে নিয়ে আসে। ভাস্কর জানতে চায় তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। সিবিআই অফিসার লক্ষণ তখন বলে, তোমার নামে কিছু কমপ্লেন আছে, যেমন ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটি ইস্যু এবং ব্যাংক রিসিট ফেক বানানো। তাই আমরা তোমাকে ইনকোয়ারি করতে এনেছি। তখনই সেই ব্যাংকেই ভাস্করের ওয়াইফ সুমতি কল করে জানায় সিবিআই তাদের বাড়িতে এসেছে। ভাস্কর বলে সিবিআই তাদের কাজ করছে, তুমি তাদের সাথে কোঅপারেট করো। সিবিআই ভাস্করকে তার ব্যাপারে বলতে বলে, আর তখনই ভাস্কর তার জীবনের কাহিনী বলতে শুরু করে। সালটা তখন 1989। মাগাধা নামের একটি ব্যাংকে ভাস্কর ৬,০০০ টাকা বেতনের চাকরি করে। ভাস্কর তার দায়িত্ব সৎভাবে পালন করে। ব্যাংকের ম্যানেজার ভাস্করকে ডেকে তার কাজের প্রশংসা করে, তাকে জানায় সামনে এভাবেই আরও ভালোভাবে কাজ করতে। 1 মাসের মধ্যেই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিটায়ার্ড হবে। ভাস্করের ইচ্ছে সেই চেয়ারে যেন সেই বসতে পারে, আর এই কারণেই সে সমস্ত কাজ খুবই মনোযোগ দিয়ে করে। এই সময়ে কম্পিউটারের ব্যবহার তেমন ছিল না, তাই জন্যই তারা ব্যাংকের সমস্ত কাজকর্ম খাতাতেই করে। আর প্রত্যেক মাসের শেষে একদিন মাসের সমস্ত ডিটেলস কম্পিউটারে এন্ট্রি করা হতো। লাস্ট 3 বছর ধরে ভাস্কর ব্যাংকের বেস্ট এমপ্লয়ি হয়ে এসেছে, আর এই জন্যই তার নিজের উপর খুবই গর্ববোধ হয়। ব্যাংকে মারুতি 800 মডেলের একটা কারও রয়েছে। কেউ একজন ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটি নিয়েছিল, কিন্তু লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক সেই গাড়িটিকে 6 মাস ধরে জব্দ করে রেখেছে। আর এই গাড়িটি কিনে নেওয়াই ভাস্করের একটা স্বপ্ন। এই ব্যাংকে ভাস্করের সাম্বা নামের একজন বন্ধু রয়েছে। তারা একই স্কুলে পড়াশোনা করত। মাধ্যমিক পাশ করার পর ভাস্কর ব্যাংকের চাকরি পায়, আর সাম্বা ফেল করে ব্যাংকের পিয়নের চাকরি পায়। ভাস্কর এত অল্প টাকায় সংসার চালাতে না পেরে সে পাশাপাশি সাইড বিজনেসও করে। ব্যাংকে অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, আর ভাস্কর পাশের ক্যাফেতে বসে সেই সমস্ত লোকের ফর্ম ফিল আপ করে দেয়, আর বিনিময়ে তাদের থেকে কিছু টাকা নিয়ে থাকে। একদিন ব্যাংকে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক লোন নিতে আসে। সে 2 লাখ টাকার লোন নিতে চায়। ভাস্কর তার কাছে জানতে চায় এত টাকার বিনিময়ে সে কি সিকিউরিটি রাখতে পারবে। অ্যান্টনি তখন ফোর্টের লাইসেন্স জমা রাখতে চায়। ভাস্কর জানায় ব্যাংকে এসব কাগজ দিয়ে কাজ হবে না। সে ওই লোককে সেখান থেকে তাড়িয়ে দেয়। ব্যাংক থেকে বাড়ি ফেরার সময় ভাস্কর তার কলোনি দিয়ে ঠিকমতো বাড়ি ফিরতে পারত না, কারণ কলোনির প্রায় সবার কাছ থেকেই সে টাকা ধার নিয়ে রেখেছে, যা সে এখনো পরিশোধ করতে পারেনি। ভাস্করের বাড়িতে তার স্ত্রী সুমতি, তার ছেলে কার্তিক, বাবা আর 2 ভাই বোন রয়েছে। তার বাবা এক সময় এই শহরের অনেক বড় একজন চার্টেড অ্যাকাউন্ট ছিল, তবে বন্ধুর সাথে বিজনেস করতে গিয়ে সে ধোঁকা খেয়ে যায়, আর সেই ধোঁকা সামলাতে না পেরে সে প্যারালাইজড হয়ে পড়ে। সুমতির ভাইয়ের ছেলের জন্মদিনে ভাস্কর তার পরিবার নিয়ে সেখানে আসে, কিন্তু জন্মদিনে গিফট নেওয়ার মতো টাকা ভাস্করের কাছে ছিল না। তাই সুমতি তাদের ছেলে কার্তিকেরই একটা খেলনা গিফট হিসেবে নিয়ে যায়। বাড়িতে ভাস্কর গরিব বলে তেমন কেউ পাত্তা দিত না। সুমতির মা সুমতিকে দ্বিতীয় বিয়ের জন্য চিন্তা করতে বলে, আর এতে সুমতি তার মায়ের ওপর রেগে যায়। আর তখনই সে নোটিস করে সবাইকে অনেকগুলো কেকের পিস দিলেও তারা কার্তিককে একটা ছোট্ট কেকের পিস দিয়েছে। কার্তিক আরেকটি পিস চাইলে সুমতির বৌদি বলে, তোমার জন্য এতটুকুই ঠিক আছে। সুমতি এসব সহ্য করতে না পেরে ভাস্কর আর কার্তিককে নিয়ে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে পড়ে। তবে কার্তিকের খুব খিদে পেয়েছে, তাই জন্যই তারা রাস্তার একটি দোকান থেকে কিছু খেতে আসে। তবে 3 জনের জন্য যথেষ্ট খাবার কেনারও পয়সা তার পকেটে নেই। তবুও ওই দোকানদার বুঝতে পেরে তাকে কম পয়সাতেই 3 জনের খাবার দিয়ে দেয়। সুমতি তার পরিবারের ব্যবহারে কষ্টে ভীষণ কান্না করতে থাকে। সে ভাস্করকে বলে, তুমি আমাকে লোন নিয়ে একটা খাবারের দোকান করে দাও, আমি টাকা ইনকাম করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। ভাস্কর সুমতিকে জানায় তার সামনে প্রমোশন হবে, তখন তাদের আর কোনো অভাব থাকবে না। আর অলরেডি তার একটা লোন চলছে, সেটা শোধ না করা পর্যন্ত ব্যাংক তাকে কোনো লোন দেবে না। সে সুমতিকে শান্ত করে তার রাগ ভাঙিয়ে সেই খাবারটা ভাগ করে খায়।
পরদিন আবার অ্যান্টনি আসে ভাস্করের কাছ থেকে লোন নিতে। অ্যান্টনি তখন জানায় সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছে। সে তার জন্য 50,000 টাকা অ্যাডভান্সও করেছিল, বাকি 2 লাখ টাকা ডেলিভারি হওয়ার সময় দেওয়ার কথা। কিন্তু যার কাছ থেকে টাকা ধার নিবে বলেছিল সেই লোক তাকে এখন টাকা দিতে পারছে না। সে জানায়, আমি মাল বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দিতে পারবো, কিন্তু আমার তার আগে মালগুলোকে হাতে পেতে হবে। আর শিপের ক্যাপ্টেন আমাকে জানিয়েছে আমি টাকা না দিলে 2 দিনের মধ্যেই সে আমার মালগুলো নিলামে তুলে দেবে। ভাস্কর বলে, কিন্তু আমি এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না, ব্যাংকের কিছু নিয়ম আছে। সাম্বা তখন ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্করকে বলে সুমতির ভাই অর্থাৎ তার শালার কাছ থেকে 2 লাখ টাকা ধার চেয়ে দেখতে, তার বিনিময়ে অ্যান্টনির কাছ থেকে তারা কিছু লাভ নিয়ে নেবে। ভাস্কর জানে সুমতির ভাই তাকে কখনোই টাকা ধার দেবে না। পরদিন ব্যাংকে আসার সময় পাড়ার একজন সবার সামনে ভাস্করের কাছে টাকা চায়। লোকটি ভাস্করের থেকে তার ওয়ালেট নিয়ে দেখে সেখানে একটা পয়সাও নেই। সে চিৎকার চেঁচামেচি করে পাড়ার সমস্ত লোকের সামনে তাকে যাচ্ছে তাই করে ছোট করতে থাকে। লোকটি জোরাজুরি করে ভাস্করের স্কুটির চাবির জন্য। ভাস্কর সেটা দিতে না চাইলে লোকটি ভাস্করের পকেট ছিঁড়ে ফেলে সেখান থেকে তার স্কুটির চাবিটা নিয়ে নেয়। এতগুলো লোকের সামনে এভাবে অপমানিত হয়ে ভাস্কর ভীষণ লজ্জিত বোধ করে। স্কুটি না থাকায় সে সারা রাস্তা দৌড়ে দৌড়ে আসে ব্যাংকে। আর ব্যাংকে এসে সে যেটা দেখতে পায় সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যেখানে তার প্রমোশন পাওয়ার কথা ছিল সেখানে ব্যাংকের অন্য আরেকজন কর্মচারীর প্রমোশন হয়েছে। সে পুরোপুরি ভেঙে পড়ে। সাম্বা একটা লেটার নিয়ে এসে ভাস্করকে জানায়, যেই ম্যানেজার সারাক্ষণ তার প্রশংসা করেছে, যেই ম্যানেজার তাকে আশ্বাস দিয়েছিল তার প্রমোশন দেবে, সেই ম্যানেজারের রিকমেন্ডেশন লেটারে ভাস্করের নামটাই ছিল না। ভাস্কর ওই লেটারটা নিয়ে ম্যানেজারের রুমে আসে, জানতে চায় তার মধ্যে কিসের কমতি ছিল। সে আজ পর্যন্ত সমস্ত কাজ ঠিক মতো করেছে, সে প্রতিদিন টাইমে অফিসে এসেছে, কোনো কারণ ছাড়া ছুটিও নেয়নি, তাহলে কেন তাকে প্রমোশন দেওয়া হলো না? ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ভাস্কর কিচ্ছু বুঝতে চায় না। বরঞ্চ সে বলে ফেলে ম্যানেজার সুধীরকে ফেভার করে তাকে এই চাকরিটা দিয়েছে। এই কথা শুনে ম্যানেজার চেঁচিয়ে বলে, সুধীর তোমার থেকে ব্যাংকে বেশি অ্যাকাউন্ট খুলিয়েছে, আর সে তোমার মতো সাইড বিজনেসও করে না। তুমি যেটা করো সেটা ইল্লিগাল। আমি জিএমকে এই ব্যাপারে বললে তোমার চাকরিটাও থাকবে না। এই বলে সে ভাস্করের নামে কমপ্লেন করতে চায়। তবে ভাস্কর কোনোভাবেই এই চাকরিটা হারাতে পারে না। সে অলরেডি তার পরিবারকে নিয়ে এত কষ্টে আছে। অফিসের সবার সামনে ভাস্কর কান্না করতে করতে তার ম্যানেজারের পা ধরে ক্ষমা চাইতে থাকে। অফিসের সবাই ম্যানেজারকে বলতে থাকে ভাস্করকে মাফ করে দিতে। ম্যানেজার তাকে ওয়ার্নিং দিয়ে দেয় সে যেন আর কখনোই এইভাবে কথা না বলে। কিছুক্ষণ পর ভাস্কর নিজেকে সামলে নেয়। সে একদমই নর্মাল বিহেভ করতে থাকে, সবার সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন আজ তার সাথে কোনো কিছুই ঘটেনি। এরপর ভাস্কর আর সাম্বা ক্যাফেতে চা খেতে আসে, আর কিছুক্ষণ পর সেখানেই এসে উপস্থিত হয় অ্যান্টনি। ভাস্কর প্রতিবারের মতো এবার আর তাকে চলে যেতে বলে না, বরঞ্চ তাকে সেখানে বসতে বলে, তার কাছ থেকে সমস্ত ডিটেলস জানতে চায়। অ্যান্টনি জানায় ইন্ডিয়াতে আজকাল ইলেকট্রনিক জিনিস যেমন সনি, প্যানাসোনিক এসব ব্র্যান্ডের খুবই ডিমান্ড। ইন্ডিয়াতে এই সমস্ত ব্র্যান্ডের টিভি 40,000 টাকা দিয়ে বিক্রি হয়, কিন্তু সেই একই টিভি মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরবি দেশগুলোতে 12,000 টাকাতেই পাওয়া যায়, আর বড় অর্ডার হলে 8 থেকে 9,000 টাকার মধ্যেও পাওয়া যায়। সাম্বা তখন জানতে চায় ইন্ডিয়াতে এত দাম কেন? অ্যান্টনি বলে গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হয়, তাই জন্যই দামটা বেড়ে যায়। আর অ্যান্টনি এমনই 30টা টিভি ইল্লিগাল ওয়েতে এখানে এনেছে তার একজন পরিচিত কাস্টম অফিসারের সাথে ডিল করে। এরপর ভাস্কর তার সুটকেস থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনিকে দিয়ে বলে, আপনি যা টাকা ইনকাম করবেন তার 20% আমাদের। অ্যান্টনি সাথে সাথে রাজি হয়ে যায়। সাম্বা জানতে চায় এতগুলো টাকা ভাস্কর ম্যানেজ করলো কিভাবে। ভাস্কর তখন জানায় সে যখন ব্যাংকের লকারে টাকা রাখতে গিয়েছিল তখনই 2 লাখ টাকা সেখান থেকে সরিয়ে নিয়েছিল। সাম্বা বলে সে এতদিন সৎভাবে চাকরি করেছিল, তাহলে এসব কেন? ধরা পড়লে তাদের জেল হয়ে যাবে। তখন ভাস্কর জানায় আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। অ্যান্টনি রবিবারেই টাকা নিয়ে আসবে, আর ভাস্কর সেই টাকাগুলোকে সোমবার সকালে গিয়েই ব্যাংকে রেখে দেবে। ভাস্কর একদিনে অনেক কিছু হারিয়েছে। যদি ভাগ্য সহায় হয় তাহলে সে তার পরিবারকে ভালো রাখতে পারবে। সে তার পরিবারকে ভালো রাখতে চায়। ভাস্কর অ্যান্টনির হাতে 2 লাখ টাকা দিয়ে সাম্বা আর অ্যান্টনিকে পাঠিয়ে দেয় পোর্টে সেই টিভিগুলোকে নিয়ে আসার জন্য। আর এদিকে সে বাড়ি ফিরে এসে দেখতে পায় সুমতি বাইরে অপেক্ষা করছে। তবে সে সুমতিকে জানায় তার প্রমোশনটা অন্য আরেকজন পেয়ে গেছে। এইভাবেই সে আর কোনো কথা না বলে ঘরে চলে যায়। রাতে ভাস্কর অ্যান্টনি আর সাম্বার জন্য অপেক্ষা করতে থাকে। সারাদিন ওয়েট করে রাত হয়ে যায়। ভাস্কর অনেক কিছু চিন্তা করছে, তারা সময় মতো পৌঁছতে পেরেছিল তো? অ্যান্টনি তাকে ধোকা দিয়ে দিবে না তো?
মাঝরাতে সুমতি ভাস্করকে ডেকে তোলে। ভাস্কর এসে দেখে সাম্বা এসেছে। শুধুমাত্র সাম্বাকে একা দেখতে পেয়ে ভাস্কর চিন্তায় পড়ে যায়। তখনই অ্যান্টনি হাসি মুখে টাকা নিয়ে সেখানে আসে। অ্যান্টনি জানায় তারা 1.5 লাখ টাকা প্রফিট করেছে। সে ভাস্করকে 2 লাখ টাকা ফিরিয়ে দিয়ে সাথে আরও 20%-এর 50,000 টাকা দেয়। অ্যান্টনি ভাস্করকে তার উপর ভরসা করার জন্য ধন্যবাদ জানায়। তবে ভাস্কর সে অ্যান্টনিকে জড়িয়ে ধরে তার কথা রাখার জন্য তাকে ধন্যবাদ জানায়। এরপর 25,000 টাকা সাম্বাকে দিয়ে বাকি 25,000 টাকা নিয়ে ভাস্কর প্রথমেই চলে যায় তার স্কুটি আনতে। পরের দিন সোমবার অফিসে কেউ আসার আগেই ভাস্কর 2 লাখ টাকা ঠিক মতো ড্রয়ারে রেখে সমস্ত টাকাটা ব্যালেন্স করে দেয়। এভাবেই প্রতি শুক্রবারে সে ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয়, আর অ্যান্টনি তার প্রফিট থেকে ভাস্কর আর সাম্বাকে 20% দেয়। সেই টাকা দিয়েই ভাস্কর আস্তে আস্তে তার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। এভাবেই তার জীবনের অভাব আস্তে আস্তে দূর হতে থাকে। ব্যাংকের সমস্ত লোন পরিশোধ করে দেয়। আর এরপর সে সেভিংস করতে শুরু করে, তার সংসারের উন্নতি করতে শুরু করে। সুমতি ভাস্করের মধ্যে এমন পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়ে। সে জানতে চায় এত টাকা কোত্থেকে আসছে। ভাস্কর তখন বলে সে অ্যান্টনির সাথে মিলে বিজনেস করছে, আর বিজনেসে তার ভালোই লাভ হচ্ছে। সুমতি জানতে চায় বিজনেস করার জন্য সে টাকা কোত্থেকে পেল। ভাস্কর জানায় সে ব্যাংক থেকে লোন নিয়েছিল, আর বিজনেসের প্রফিট থেকে ব্যাংকের লোন পরিশোধও করে দিয়েছে। আর তাকে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে বারণ করে। সেই সাথেই সে সুমতির হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে এই টাকা দিয়ে তার জন্য একটা নেকলেস নিতে। তবে সুমতি ভাস্করকে বলে এই টাকা দিয়ে তাদের ছেলে কার্তিকের একটা বার্থডে সেলিব্রেট করার জন্য। আজ পর্যন্ত তারা কোনোদিন কার্তিকের বার্থডে সেলিব্রেট করতে পারেনি। ভাস্কর এতে রাজি হয়ে যায়। তাদের এত বড় জন্মদিনের পার্টি করতে দেখে সবাই একদম অবাক হয়ে যায়। সবার চোখে মুখে শুধু হিংসে দেখা যাচ্ছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, এত টাকা কোথা থেকে এসেছে? তবে ভাস্কর তাদের নানা রকমের গল্প শুনিয়ে দেয়। সেই পার্টিতেই অ্যান্টনি জানায় অ্যান্টনি তার ছেলের সাথে আমেরিকায় সেটেল হবে, কিন্তু সে যা টাকা কামিয়েছিল সব তার ছেলের পড়াশোনায় শেষ হয়ে গেছে। এখন খালি হাতে আমেরিকায় গিয়ে তার ছেলের জন্য বোঝা হতে চাচ্ছে না। অ্যান্টনি জানায় সে একটা বড় ডিল পেয়েছে। দুবাই থেকে 3টি ইম্পোর্টেড কার আসবে। তাদের কাছে 10 লাখ টাকা হলে তারা এই ডিল থেকে বড় অঙ্কের টাকা প্রফিট করতে পারবে। আর এইবার যা প্রফিট হবে 3 জন সমান ভাগে ভাগ করে নেবে। অ্যান্টনি এটাও জানায় এটাই তার লাস্ট ডিল হতে যাচ্ছে। তবে 10 লাখ টাকা ব্যাংক থেকে বের করা খুব বড় রকমের রিস্ক। ভাস্কর জানায় সে ভেবে দেখবে এই ব্যাপারে। রুমে আসতেই ভাস্করকে কার্তিক জড়িয়ে ধরে বলে আজকে সে অনেক হ্যাপি। সে কান্না করতে করতে বলে আমার বন্ধুরা সব সময় আমাকে বলতো আমি তাদের পার্টিতে ফ্রিতে কেক খেতে যাই, বিনিময়ে আমি কোনোদিন তাদের আমার জন্মদিনে নেমন্ত্রণ করি না। আজকের পর থেকে কেউ আমাকে আর এসব বলতে পারবে না। আমি সবার জন্মদিনে একটা টি শার্ট পরেই যেতাম জন্য অনেক কথা শুনতে হতো। আর আজ সবাই আমার দিকে তাকিয়েছিল, আমার পোশাক দেখে সবাই অবাক হয়েছিল। কার্তিক তার বাবা মাকে প্রমিস করে সে আজকের পর থেকে কখনো তাদের অবাধ্য হবে না। তারা যা বলবে সে সব কিছু শুনবে। ভাস্কর তার ছেলের এই খুশি দেখে ডিসাইড করে সে তার পরিবারকে অভাবের মুখ আর কখনো দেখাবে না। সে অ্যান্টনিকে কল করে জানায় টাকা ম্যানেজ হয়ে যাবে। এইবার এতগুলো টাকা ম্যানেজ করা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। এদিকে ভল্ট ম্যানেজার প্রতিদিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেলেও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছে না। আর এই জন্যই সে সাম্বার সাহায্য নেয়। সাম্বা ভল্ট ম্যানেজারকে কল করে বিভিন্ন রকমের কথা বলে তাকে ব্যস্ত রাখে। আর সেই সুযোগেই ভাস্কর ভল্টের থেকে 10 লাখ টাকা তার ব্রিফকেসে ঢুকিয়ে নেয়। এইভাবেই টাকা বের করে এনে ভাস্কর সমস্ত টাকা অ্যান্টনিকে দেয়। তবে জানতে পারে তাদের যে ডিলার ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই জন্যই তাদের ডিলটা ক্যান্সেল করতে হয়েছে। তারা সকলেই চিন্তায় পড়ে যায়। 10 লাখ টাকা একদিনের মধ্যে তাদেরকে জোগাড় করতে হবে। এরপর সে অ্যান্টনিকে বলে 3টে গাড়ি কেনার মতো আর কোনো ডিলার কি এখানে নেই? অ্যান্টনি সব জায়গায় খোঁজ লাগায় আর জানতে পারে গোয়াতে একজন বায়ার রয়েছে যে এই 3টি ইম্পোর্টেড গাড়ি কিনে নেবে। তবে এই গাড়িগুলোকে ইল্লিগালি ভারতে আনা হয়েছে। এগুলোকে গোয়ায় নিয়ে যাওয়া খুবই রিস্কি হয়ে যাবে। এই কারণেই ভাস্কর একটা প্ল্যান করে। তারা গাড়িগুলোতে ফেক সরকারি নম্বর প্লেট লাগিয়ে দেয় যেন কারো সন্দেহ না হয়। কিন্তু সাম্বার কাছে গাড়ির লাইসেন্স না থাকায় পুলিশ তাকে আটকে দেয়। ভাস্কর তখন এসে পুলিশকে বলে গাড়িতে ভিআইপি রয়েছে। আসলে 3 জন ভিক্ষুককে ভাস্কর প্ল্যান করে মন্ত্রী বানিয়ে নিয়ে এসেছে যেন পুলিশদের কোনো সন্দেহ না হয়। আর সাথে একজন বার ডান্সারকে মডেল সাজিয়ে নিয়ে এসেছে। পুলিশ এই সব কিছু দেখে ভয় পেয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এই ঘটনার পর গোয়াতে তাদের আর কোনো পুলিশ আটকায়নি। তারা 3টি ইম্পোর্টেড গাড়ি সেল করে পুরো 20 লাখ টাকার প্রফিট করে।
ভাস্কর সেই বার ড্যান্সার আর ভিক্ষুকদের অনেকগুলো টাকা দেয় তাদের কাজের জন্য। অ্যান্টনি কাজ শেষ করে আমেরিকা চলে আসে। যাওয়ার আগে সে বলে যায় যখনই তার কোনো প্রয়োজন পড়বে ভাস্কর যেন তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে। পরের দিন ভাস্কর সুটকেসে টাকা রেখে তার উপর কিছু কাপড় ঢুকিয়ে নেয়। এরপর সে তাড়াতাড়ি করে ব্যাংকে আসে। তবে এসেই দেখতে পায় কিছু পুলিশ ব্যাংকে এসেছে। এটা দেখে সে ভীষণই ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। ভেতরের পরিস্থিতি দেখে সে খুবই ঘাবড়ে যায়। তবে কিছুক্ষণ বাদেই সে জানতে পারে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট মিলে ব্যাংক থেকে বিভিন্ন ক্লায়েন্টদেরকে লোন করিয়ে দিত, আর বিনিময়ে তারা ক্লায়েন্টদের কাছ থেকে কমিশন নিত। পুলিশ তাদের এই দুর্নীতির জন্যই ব্যাংকে এসেছে। কিছুক্ষণ পর জিএম ভাস্করের সুটকেস দেখে। তাকে জিজ্ঞেস করে তার সুটকেসের ভেতর কি রয়েছে। ভাস্কর জানায় সুটকেসের ভিতর তার কিছু কাপড় রয়েছে। জিএম তাকে সুটকেস খুলে দেখাতে বলে। ভাস্কর খুবই ইতস্তত হয়ে ধীরে ধীরে সুটকেসটা খুলতে থাকে। তবে এরপর দেখা যায় তার সুটকেসের ভেতরে শুধুমাত্র কাপড় রয়েছে। ভাস্করকে 50 লাখ টাকা ড্রয়ার থেকে বের করতে বলেছিল ভল্ট ম্যানেজার। পুলিশ যাওয়ার সাথে সাথে সে চালাকি করে 40 লাখ টাকা ভল্ট থেকে বের করে তার 10 লাখ টাকা পরবর্তীতে অ্যাড করে দেয়। আর ভল্ট ম্যানেজার টাকা গুনে জিএমকে জানায় এখানে 50 লাখ টাকাই রয়েছে। আর এই সব কিছুই ভাস্করের কাছে একটা ইশারা ছিল। সে সাম্বাকে বলে তাদের এই কাজগুলো করা এখন আর ঠিক হবে না। ঈশ্বর তাদেরকে বারবার সিগন্যাল দিচ্ছেন, এখন না থামতে পারলে শেষে সব হারাতে হবে। কিন্তু সাম্বা তার কথা শোনে না। সে ব্যাংকে রিজাইন দিয়ে তার প্রফিটের টাকা দিয়ে বিজনেস শুরু করে। ভাস্কর 6 লাখ টাকা কামিয়েছিল। সে তার পরিবারের সবার জন্য এই 6 লাখ টাকা সমান ভাগে ভাগ করে রাখে। আর সে ঠিক করেছে সে সমস্ত ইল্লিগাল কাজ ছেড়ে দেবে। কিন্তু কিছুদিন পরেই ভাস্করের ভাইয়ের লন্ডনে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চান্স হয়। অ্যাডমিশনের জন্য 6 লাখ টাকাই লাগবে। ভাস্কর দ্বিতীয়বার না ভেবে তার সঞ্চয়ের সমস্ত টাকা ছোট ভাইকে দিয়ে দেয়। পরের দিন অফিসের চেয়ারম্যান ভাস্করকে তার রুমে ডাকে। তাদের ব্যাংকে সেই দুজনের জন্য রেপুটেশন নষ্ট হয়েছে, সেটা তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আর এখন ব্যাংকে সেই 2টো পোস্টই খালি রয়েছে। তখন সে বলে এত বছরে এই ধরনের প্রমোশন কখনো হয়নি। একজন জুনিয়র কর্মচারী থেকে সোজা সিনিয়র ম্যানেজার। সে ভাস্করকে কংগ্রাচুলেশনস জানায় আর বলে আজ থেকে সে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তার স্যালারি হবে 19,500 টাকা, আর সাথে অন্যান্য খরচও ব্যাংক বহন করবে। সে ভাস্করের কাছে জানতে চায় তার কি আর কোনো ডিমান্ড রয়েছে। ভাস্কর বলে আর একটাই ডিমান্ড রয়েছে, ব্যাংকে থাকা সেই মারুতি 800 মডেলের গাড়িটা তার একটা স্বপ্ন। তখন তার বস সাথে সাথে গাড়িটি তাকে দিয়ে দেয়। ভাস্কর তার গাড়ি নিয়ে কলোনি দিয়ে খুব গর্বের সাথে প্রবেশ করে। সবাই তার গাড়ি দেখে হা করে তাকিয়ে থাকে। সুমতি তো এই গাড়ি দেখে একদমই অবাক। ভাস্কর সাথে সাথেই সুমতিকে তার সেই খুশির খবরটা দেয়। সে জানায় তার প্রমোশন হয়েছে, সোজা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এই কথা শুনে সুমতি তো অনেক খুশি। গল্প আবার বর্তমানে চলে আসে। একজন কর্মচারী সিবিআই অফিসারকে ভাস্করের ব্যাংক ডিটেলস দেয়। সে দেখতে পায় ভাস্করের ব্যাংকে 100 কোটি টাকা রয়েছে। একজন সাধারণ অফিসারের ব্যাংকে এত টাকা কি করে থাকতে পারে? সিবিআই এই ব্যাপারে ভাস্করের কাছে জানতে চায়। গল্প আবার চলে আসে 1990 সালে। চেয়ারম্যান ভাস্করকে তার কাজ বুঝিয়ে দেয়। তাকে বলে কিছু ক্লায়েন্টকে খুব গুরুত্ব সহকারে হ্যান্ডেল করতে হবে। সে হার্ষা মেহরা নামের একজন স্পেশাল ক্লায়েন্টের কথা ভাস্করকে বলে। হার্ষা তাদের ব্যাংকের একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, আর তার জন্যই ব্যাংকে কোটি কোটি টাকার বিজনেস হয়। সে যেন তাদের থেকে হাতছাড়া না হয়ে পড়ে। পরের দিন সুরাজ নামের একজন লোক ভাস্করের সাথে দেখা করতে আসে। সে বলে হার্ষা কাটারি ব্যাংকের কিছু বিয়ার তাকে দিয়েছে। আসলে বিয়ার হলো ব্যাংক রিসিট। ব্যাংক যেমন সাধারণ মানুষদের লোন দেয়, ঠিক একইভাবে এক ব্যাংক অন্য আরেক ব্যাংকে লোন দিতে পারে। তবে ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংক কখনো আরেক ব্যাংককে সরাসরি লোন দিতে পারে না। এই জন্য তাদের একজন মিডিয়ামের প্রয়োজন, আর সেই মিডিয়ামটাই হলো হার্ষা মেহরা। যেমন মাগাধা ব্যাংক কাটারি ব্যাংককে কিছু লোন দিতে চাইলে সেই লোন তারা সরাসরি কাটারি ব্যাংকের নামে দিতে পারবে না, আর এই জন্যই তারা সেই লোনটা দেবে হার্ষা মেহরাকে। আর হার্ষা মেহরা ওই টাকা নিয়ে কাটারি ব্যাংকে জমা করবে। আর এই কাজের জন্য হার্ষা মেহরা 0.001% কমিশন নিয়ে থাকে। ভাস্কর ব্যাংক রিসিট দেখে সেখানে সই করে দেয়, আর সুরাজকে বলে দেয় 2 সপ্তাহের মধ্যে লোন পরিশোধ করতে। সুরাজ ভাস্করকে বলে সবসময় এই 2 সপ্তাহের মধ্যে লোন পরিশোধ করা সম্ভব হয় না, মাঝে মধ্যে 1-2 দিন দেরি হয়ে যায়। এই বলে সে ভাস্করকে একটা দামি ঘড়ি উপহার দিতে চায়। তবে ভাস্কর সেই ঘড়িকে ফিরিয়ে দিয়ে বলে 2 সপ্তাহের মধ্যেই লোন পরিশোধ করতে হবে। তবে সুরাজ 4 সপ্তাহ পরে লোন পরিশোধ করতে আসে। ভাস্কর তাকে বলে পরের বার থেকে যেন লেট না হয়। তখন ভাস্কর হার্ষা মেহরার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পায়।
তারা হার্ষা মেহরার নামে যে ব্যাংক রিসিপ্টটা কেটেছিল সেটা কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই স্টেটমেন্টে সে দেখতে পায় ওই টাকা কাটারি ব্যাংকে কখনো যায়নি, বরঞ্চ সেই টাকাটা গ্রোহাই নামের কোনো কোম্পানিতে গিয়েছিল। তাই ভাস্কর নিজের সন্দেহ দূর করতে কাটারি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে আসে, কিন্তু তার সাথে কথা বলে সে ভালো করেই বুঝতে পারে এই ব্যাংকের ম্যানেজার অনেক আগে থেকেই হার্ষার কাছে বিক্রি হয়ে গেছে। ইনফ্যাক্ট এই পুরো ব্যাংকটাই হার্ষা কিনে রেখেছিল। ভাস্কর চিন্তা করতে থাকে সেই টাকা কাটারি ব্যাংকে ট্রান্সফার না করলে এতগুলো টাকা গ্রোহাই কোম্পানিতে পাঠিয়ে কি করে। সেই খবরাখবর নিয়েই সে জানতে পারে হার্ষা মেহরা, যার নাকি শেয়ার মার্কেটে একটা বিশাল বড় প্লেস রয়েছে, সে অ্যাকচুয়ালি শেয়ার রিগিং এর কাজ করে। আসলে হার্ষা মাগাদা ব্যাংক থেকে যে টাকা নেয় সেটা কাটারি ব্যাংকে না পাঠিয়ে সেই টাকা গ্রোহাই কোম্পানিতে পাঠায়, আর গ্রোহাই কোম্পানি সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন ছোট ছোট কোম্পানির শেয়ার কিনে নেয়। তারা নিজেদের লোককে দিয়েই বিভিন্ন শেয়ার কেনাতে থাকে যাতে সেই শেয়ারের ভ্যালুটা বেড়ে যায়, আর যখন সেই শেয়ারের ভ্যালু বেড়ে যায় তারা সেই সমস্ত শেয়ার একবারেই বিক্রি করে দেয়। আর এই শেয়ার ওঠানামা করতে কমপক্ষে 4 সপ্তাহের প্রয়োজন। এই জন্যই ব্যাংক রিসিপ্ট জমা করে টাকা জমা দিতে তাদের 4 সপ্তাহ সময়ের প্রয়োজন, আর এই 4 সপ্তাহের মধ্যেই তারা 10 গুণেরও বেশি প্রফিট কামিয়ে নেয়। অর্থাৎ মাগাদা ব্যাংক থেকে যে টাকা কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল সেই টাকা হার্ষার কাছেই থেকে যায়, আর হার্ষা ওই টাকাই শেয়ার মার্কেটে কাজে লাগিয়ে 10 গুণ টাকা কামিয়ে সেই টাকা আবার মাগাদা ব্যাংকেই ফিরিয়ে দেয়, যেটা সম্পূর্ণরূপে ইললিগাল। তাই জন্যই ভাস্কর চিন্তা করে চেয়ারম্যানকে কল করে এই বিষয়টা জানিয়ে দেবে, কিন্তু পরে তার মনে হয় এটা করলে তার কি লাভ। সে এই অপরচুনিটিটা কাজে লাগাতে চায়, আর এই কারণেই ভাস্কর সুরাজের সাথে দেখা করে। সুরাজ ভাস্করকে একটা চেক দিয়ে দেয়, কিন্তু ভাস্কর সেই চেকটাকে ছিঁড়ে দেয়, জানায় তার কোনো চেকের প্রয়োজন নেই, বরঞ্চ তারা যে পরিমাণ লাভ করবে তার 1% টাকা সে নেবে, আর ওই টাকাটা সে ক্যাশে নেবে। আর এর সাথেই তারা কোন শেয়ার কিনবে আর কোন শেয়ার কবে বিক্রি করতে হবে সেই সমস্ত ইনফরমেশন যেন একদিন আগেই তারা ভাস্করকে জানায়। সুরাজ এই ডিলের সাথে সাথেই রাজি হয়ে যায়। ভাস্কর আবার তার ইললিগাল কাজ শুরু করে, তার ভাগ্যের দুয়ার আবারও খুলে যায়। এরপর 1 মাসেই সুরাজ ভাস্করকে 25 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু একজন ব্যাংকারের কাছে এত টাকা থাকাটা নর্মাল বিষয় নয়। তাই ভাস্কর আনোয়ার নামের একটা ছেলের সাথে দেখা করে, যার সাথে অ্যান্টনি তার পরিচয় করিয়ে দিয়েছিল। সে আনোয়ারকে বলে এই টাকাটা কিভাবে হোয়াইট করা যাবে। আনোয়ার তাকে নিয়ে একটা লটারি কোম্পানিতে আসে। ভাস্কর সেই কোম্পানিকে 3% কমিশন দিয়ে তাকে লটারির প্রথম পুরস্কারটি জিতিয়ে দিতে বলে। পরের দিন ঠিক এমনটাই হয়। ভাস্কর তার লটারির নাম্বার মিলিয়ে সবার সামনে এমন অ্যাক্টিং করে যেন সত্যি সত্যি লটারির মাধ্যমে সে 25 লাখ টাকা জিতেছে। লটারি এজেন্সির কমিশন, আনোয়ারের টাকা এবং ট্যাক্স দিয়ে 25 লাখ থেকে 17 লাখ টাকা ভাস্কর পায়। তবে এই পুরো 17 লাখ টাকাটাই এখন লিগ্যাল টাকা। ভাস্কর এই টাকা দিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। সুরাজ তাকে শেয়ার মার্কেটের ইনফরমেশন দেয়, আর ভাস্কর তার টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। আর সুরাজের কাছ থেকে ইনফরমেশন নিয়েই সেই সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে সে প্রচুর টাকা লাভ করে। এভাবেই ভাস্কর 17 লাখ টাকা থেকে 70 লাখ টাকা শুধুমাত্র 2 সপ্তাহেই ইনকাম করে। আর এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। সিবিআই ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে আর অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একদিনে 69 লাখ টাকা কিভাবে খরচ করলে? ভাস্কর আবারও বলতে থাকে তার বোনের বিয়ের জন্য তারা একটা জুয়েলারির দোকানে যায়, তবে দোকানের স্টাফ তাদের গাড়ি, তাদের পোশাক আশাক দেখে তাদেরকে তেমন একটা গুরুত্ব দেয় না, এমনকি তাদেরকে জুয়েলারি দেখানোর ক্ষেত্রেও ইতস্ততা বোধ করতে থাকে। আর এই সমস্ত কিছুই ভাস্করের ইগোতে লেগে যায়। সাথে সাথেই সে ব্যাংকে এসে সমস্ত টাকা তুলে নেয়। এরপর তারা খুবই এক্সপেন্সিভ জামা কাপড় কেনে। সেই জামা কাপড় পরে তারা চলে যায় গাড়ি কিনতে, আর একটা দামি গাড়ি কিনে নিয়ে সেই গাড়িতে করে একদম ভিআইপিদের মতো করে জুয়েলারির দোকানে আবার এন্ট্রি নেয়। এইবার স্টাফদের মুখ যেন একদম বন্ধ হয়ে যায়, সবাই তাদের খুব রেসপেক্ট করে। সে সেই কাউন্টারের সমস্ত জুয়েলারি কিনে নেয়। সিবিআই অফিসার ভাস্করের এই রকম অ্যাটিটিউড দেখে হাততালি দিতে বাধ্য হয়। ভাস্কর খুব ধুমধাম করে তার বোনের বিয়ে দেয়। সে সুরাজের সাথে এই বিজনেস করে আরো অনেক টাকা ইনকাম করে। ভাস্কর টাকাগুলোকে আবার আনোয়ারের মাধ্যমে লিগ্যাল করতে চেয়েছিল, তবে আনোয়ার জানায় 3 মাসের মধ্যেই 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স প্রবলেম করবে। আনোয়ার তাকে তখন আরেকটা প্ল্যান দেয়, তারা যদি টাকাগুলো দেশের বাইরে পাঠাতে পারে তাহলে খুব সহজেই এই সমস্ত টাকা তারা আবার হোয়াইট মানিতে পরিণত করতে পারবে। তবে সেই ইললিগাল টাকা লিগ্যাল করার জন্য তাদের একটা বিজনেস খুলতে হবে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে হবে, যাতে করে তারা বিদেশে মাল বিক্রি করার বিজনেস দেখিয়ে সেই সমস্ত টাকা আবার দেশে নিয়ে আসতে পারে। আর যেহেতু সুমতি অনেকদিন থেকেই হোমমেড ফুডের বিজনেস করতে চায়, তাই ভাস্কর সুমতিকেই হোমমেড ফুডের বিজনেস খুলে দেয়।
আর আনোয়ারকে সেই দোকানের অ্যাকাউন্টেন্ট হিসেবে রেখে দেয়। আনোয়ার সেই ফুডের দোকানে প্রতিনিয়ত ফেক বিল বানাতে থাকে আর সবাইকে এটা জানায় এই দোকান থেকেই তার প্রফিট হচ্ছে। এদিকে সুমতি দেখতে পায় ভাস্কর দিন দিন খুবই রুড হয়ে যাচ্ছে। টাকার নেশায় ভাস্করের মধ্যে অনেক ইগো জমতে থাকে। সে গরিব মানুষদের যেন মানুষই মনে করে না, সব সময় টাকার গরম দেখাতে শুরু করে। একদিন ভাস্করের গাড়ির সাথে কলোনির একজনের স্কুটির ধাক্কা লাগে। এটা সেই ব্যক্তি যে বাজারের মাঝখানে ভাস্করকে অপমান করেছিল, তার পকেট ছিঁড়ে ফেলে তার স্কুটির চাবি নিয়ে গেছিল। আর এই জন্য ভাস্কর তার উপর আরো বেশি রেগে যায়। সে রেগে লোকটির স্কুটিটাকে ভেঙে ফেলে, যেন সেই কলোনির রাস্তা শুধু তার ব্যবহারের জন্য। সুমতি এসব দেখে খুব কষ্ট পায়। তাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। সুমতি এই ভাস্করকে আর চায় না। সে চায় সেই পুরনো সাদামাটা ভাস্করটাই যেন আবার ফিরে আসে। একদিন কাটারি ব্যাংকের সেই ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। তখন ভাস্কর তাকে জানায় কাটারি ব্যাংকে এখনো পর্যন্ত 90 কোটি টাকা লোন রয়েছে, আর এই সব কিছু ম্যানেজ করতেই তাকে হিমশিম খেতে হয়। এই কথাটা শোনার পর ম্যানেজার যেন আকাশ থেকে পড়ে। সে ভাস্করের কাছ থেকে লোনের স্টেটমেন্ট চেক করে বলে, এই ব্যাংক রিসিপ্টগুলোতে যে সাইন রয়েছে সেটা তার সাইন নয়, সে সর্বোচ্চ 9 কোটি টাকারই সাইন করেছে। হার্ষা ব্যাংক রিসিপ্টে তার সাইন নকল করেছে। এই সব কথা বাইরে প্রকাশ হলে শেয়ার মার্কেট কোলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি নিচে নেমে যাবে। আর এইসব টেনশনেই লোকটি স্ট্রোক করে। ভাস্কর তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সে ম্যানেজারকে বাঁচাতে পারে না। সে সুরাজের কাছে জানতে চায় সে কেন ফেক সাইন বানিয়ে এতগুলো লোন নিয়েছে। সুরাজ জানায় হার্ষা মাহেরা সব সামলে নেবে। ভাস্কর প্রচুর টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছে না এই সমস্ত ফেক ব্যাংক রিসিপ্ট সে কি করে মেলাবে। হার্ষা মেহরা ব্যাংকের থেকে যে 90 কোটি টাকার লোন নিয়েছে সেটা যদি সে শোধ না দেয় তাহলে তার কি হবে। এদিকে সুমতির ভাই বিজনেসের লস খেয়েছে। সুমতির মা তাকে টাকা দিয়ে সাহায্য করতে বলে। সুমতি জানায় এটা ভাস্করের টাকা, সে যা চায় তাই হবে। সুমতির মা রেগে গিয়ে বলে টাকা হওয়াতেই তাদের অহংকার বেড়ে গেছে, আমার দেওয়া হোমমেড ফুডের বিজনেস আইডিয়া থেকেই সে এত টাকা ইনকাম করছে। সুমতি খুবই রেগে যায়। সে বাড়ি এসে দোকানের সব কিছু ভেঙে ফেলে। কান্না করতে করতে ভাস্করকে বলে, আমি আমার পুরনো পরিবারকে ফিরে পেতে চাই, আমার এত টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু চাই আমার পুরনো ভাস্করকে। এইসব ঝামেলা শুনতে পেরেই ভাস্করের বাবা তাকে রুমে ডাকে। সে ফেক বিলগুলো দেখিয়ে তার মানে জানতে চায়। ভাস্কর বাবাকে অনেক উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করে, তবে তার বাবা বলে, আমি এক সময়ে এই শহরের টপ চার্টেড অ্যাকাউন্টেন্ট ছিলাম, তাই আমাকে মিথ্যে বলতে এসো না। আমি জানি তুমি যা করছো তা খুবই ভয়ঙ্কর। তুমি এই বিজনেসের আড়ালে মানি লন্ডারিং চালাচ্ছ, টাকা কামানোটা এখন তোমার নেশা হয়ে গেছে। এই সব কিছু সুমতি শুনতে পায়। সে বুঝতে পারে এতদিন ভাস্কর যে টাকা ইনকাম করেছে তার সবটাই ইল্লিগাল। এমনকি সুমতিকে যে বিজনেসটাও খুলে দিয়েছে সেটাও শুধুমাত্র তার সেই কালো টাকাকে সাদা করার জন্য। তাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায়। এদিকে ভাস্করও খুব চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সে কি করে ব্যাংকের সমস্ত ঝামেলা মেটাবে। তাই ধীরে ধীরে সে সব কিছু ছেড়ে দিতে থাকে। সে তার জমানো টাকা থেকে তার ভাইকে লন্ডনে বাড়ি কিনতে বলে, তার বোনকে 2টো ফ্ল্যাট কিনে দেয়, আর কিছু টাকা সুমতির ভাইকে দিয়ে নতুন করে বিজনেস করতে বলে। আর এটাও বলে দেয় এই টাকা তাকে আর ফেরত দিতে হবে না। এর বিনিময়ে সে যেন সাম্বাকে তার বিজনেস পার্টনার বানিয়ে নেয়। সে তার আশেপাশের সবাইকে সব রকম সাহায্য করতে থাকে। এভাবেই সে তার সমস্ত ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করে। আর ভাস্করের এই সমস্ত পরিবর্তন দেখে সুমতি এবং তার মধ্যে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। সুরাজ আবারও বিয়ার নিয়ে ভাস্করের কাছে এলে ভাস্কর সেটা অ্যাপ্রুভ করে না, বরঞ্চ সেটাকে ছিঁড়ে ফেলে দেয় আর জানিয়ে দেয় সমস্ত লোন সেটেল না করা পর্যন্ত সে নতুন করে কোনো বিয়ার ইস্যু করবে না। এই জন্যই সুরাজ জিএম এর কাছে ভাস্করের নামে কমপ্লেন করে। একজন পিয়নের সামনে জিএম ভাস্করকে কথা শোনালে ভাস্কর রেগে চাকরি থেকে রিজাইন করে দেয়। ব্যাংকের সবাই ভাস্করকে ভীষণ পছন্দ করত। তারা ভাস্করকে বোঝাতে থাকে চাকরি ছাড়তে না করে, কিন্তু ভাস্কর সেই সবার সামনে চাকরি ছেড়ে চলে আসে। আর তার 2 দিন পরেই অর্থাৎ আজ সকালে সিবিআই ভাস্করকে ধরে নিয়ে এসেছে। এই সব কিছু শুনেই সিবিআই ভাস্করকে বলে ভাস্কর তার সমস্ত ইল্লিগাল মানিকে লিগাল করে নিয়েছে, আর সেই সমস্ত কিছুই করেছে খুবই বুদ্ধির সাথে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এই কারণেই সিবিআই তাকে আটকাতে পারবে না। তবে সিবিআই চাইলে একটা কাজ করতে পারে, তারা ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট এবং সুমতির ওই কোম্পানির স্টেটমেন্ট সমস্ত কিছু ইডির কাছে দিতে পারে, আর দিয়ে বলতে পারে এই সব কিছুই খুবই সন্দেহজনক মনে হচ্ছে, এই কারণেই ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। ইডি তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, আর ভাস্কর যতই চেষ্টা করুক না কেন এই ইডির চক্কর থেকে সে আর বেরোতে পারবে না।
তবে ওই সিবিআই অফিসার বলে সে এটা করবে না। সে ভাস্করকে একটা অফার দেয়। সে ভাস্করকে বলে গ্রোহাই কোম্পানিতে 100 কোটি টাকার চেক বানাতে, আর সেই টাকাটাই হার্ষা আবার এই মাগাদা ব্যাংকে জমা করবে। এতে কারো কোনো সন্দেহ হবে না, আর ব্যাংক থেকে হার্ষা যে 100 কোটির লোন নিয়েছিল সেই লোনটাও শোধ হয়ে যাবে। ভাস্কর বুঝতে পারে এই সিবিআই এর সমস্ত কিছুই হচ্ছে শুধুমাত্র তার টাকার জন্য, অর্থাৎ এই সিবিআই অফিসারও এই সমস্ত স্ক্যামের সাথে জড়িত। সে কি করবে কিছু বুঝে ওঠার আগেই সেখানে এসে উপস্থিত হয় ব্যাংকের চেয়ারম্যান আর জিএম। তারা বুঝতে পারে চেয়ারম্যান, জিএম এবং সিবিআই তারা সবাই হার্ষার কাছে বিক্রি হয়ে আছে। তবে ভাস্করের কাছে ডিসিশন খুবই সাধারণ ছিল। সে তার ব্যাংকে থাকা সমস্ত টাকা হাসি মুখেই চেকে সাইন করে দিয়ে দেয় গ্রোহাই কোম্পানির নামে। পরের দিন সুরাজ চেক ভাঙাতে আসলে জানতে পারে ভাস্কর 10 দিন আগেই ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে, আর সাথে তার ব্যাংকের অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। চেয়ারম্যান এবং সিবিআই এইসব শোনার পর তো পুরো শকড হয়ে যায়। চেয়ারম্যান বলতে থাকে কিন্তু সিস্টেমে তো দেখাচ্ছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। তখন ওই ব্যাংকের কর্মচারী জানায় মাসের শেষেই শুধুমাত্র কম্পিউটারে এন্ট্রি করা হয়, আর এই জন্যই এখনো পর্যন্ত সিস্টেমে ভাস্করের অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আর এটাও দেখাচ্ছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এটা শুনে চেয়ারম্যান এবং সিবিআই পুরো শকড। তারা ভাবতে থাকে ভাস্করকে এখন তারা কোথায় খুঁজে পাবে। তবে ততক্ষণে ভাস্কর তার পরিবারকে নিয়ে আমেরিকায় চলে যাচ্ছে। আসলে এই প্ল্যানটা ভাস্করকে তার বাবাই দিয়েছিল। তার বাবা আগে থেকেই বুঝতে পারে কোনো একদিন এমন সিচুয়েশন আসতে পারে, তাই সে আগে থেকেই ভাস্করকে সবকিছু বলে দেয়। ভাস্কর জানতে পারে তারা যদি আমেরিকাতে 1 কোটি টাকা ডোনেট করে তাহলেই তারা আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাবে। সে এই পদ্ধতিতেই আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নেয়। ভাস্কর যখন অ্যান্টনিকে ফোন করে তখন অ্যান্টনি ভাস্করকে এই ব্যাপারে সমস্ত রকমের সাহায্য করে। অ্যান্টনি ভাস্করকে আমেরিকার একটা হোটেল কিনে দেয়। সিবিআই ভাস্করের বাড়িতে আসে, তবে সেখানে কাউকে দেখতে পায় না। ভাস্কর তার পুরো পরিবারের সাথে আমেরিকায় চলে যায়। কিন্তু দেশ ছাড়ার আগে ভাস্কর একটা কাণ্ড ঘটে যায়। সে আরবিআই ডিপার্টমেন্টে ব্যাংকের চেয়ারম্যান, সিবিআই আর জিএম এর সমস্ত দুর্নীতির কথা জানিয়ে দিয়ে আসে। আর এই জন্যই আরবিআই থেকে মাগাদা ব্যাংকে ইনভেস্টিগেট করার জন্য আসে। তাদের ব্যাংকের স্টেটমেন্ট থেকেই তারা সমস্ত ইল্লিগাল ঘটনা সম্পর্কে জানতে পারে, আর সাথে এটাও জানতে পারে হার্ষা মেহরা কিভাবে ফেক ব্যাংক রিসিট বানিয়ে ব্যাংকের টাকায় শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করছে। অর্থাৎ হার্ষা মেহরার সাথে এই 3 জনও ইল্লিগাল কাজে ইনভলভ ছিল। এভাবেই ভাস্কর তাদেরকে ফাঁসিয়ে নিজে ভিকটিম সেজে বেঁচে যায়। বর্তমানে ভাস্কর আমেরিকাতে তার হোটেলের বিজনেস শুরু করেছে। সে যেমন লাইফস্টাইল চেয়েছিল এখন সেভাবেই বাঁচতে পারছে। ভাস্কর জানায় তার এই সফলতার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে চোখের সামনে কাটারি ব্যাংকের ম্যানেজারের মৃত্যু আর তার বাবার সঠিক পরামর্শ। সবশেষে ভাস্কর বলে যদি আমরা জিতে গিয়ে সবশেষে হেরে যাই তাহলে আমাদের কেউ মনে রাখবে না, যদি আমরা হারতে হারতে সব শেষে গিয়ে যেতে যাই তাহলে আমাদেরকে সকলে মনে রাখবে, আর আমি এই খেলায় হেরে গিয়ে জিতেছি। এটা একদম গ্যাম্বলিং এর মতো। আর ভাস্কর জানতো তাকে কোথায় থামতে হবে, এই জন্যই সে তার লাইফে সফল হতে পেরেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।